জি24 ঘন্টায় বাংলা এট 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আরজি কর কাণ্ডের প্রায় 3 সপ্তাহ পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সিবিআই তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে, যদিও কোনো তথ্য এখনো পর্যন্ত সাধারণ মানুষের কাছে আসেনি। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সিপিআইএম চাপানুতোর চলছে, নবান্ন অভিযান ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে। তার মধ্যেই নতুন ভিডিও সামনে এলো এবং জানিয়ে রীতিমতো তোলপাড়। কি সেই ভিডিও? শুরুতে সেই ভিডিও আপনাদের দেখাবো। যে ভিডিও আপনারা দেখবেন সেই ভিডিও অপরাধ স্থলে, সেমিনার রুমে, এই সেমিনার রুমে যেখানে এই ঘটনা ঘটেছে ঠিক সেই জায়গায়, এবং এইখানে দেখছেন এই জটলা কিছুটা দূরেই তখন দেহ পড়েছিল। দেহ উদ্ধারের পরের মুহূর্তেই ছবি জি24 ঘন্টায়, যেখানে অনেককে দেখা যাচ্ছে এবং তাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। দেবাশিস সোম, যে দেবাশিস সোমকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল দুর্নীতির অভিযোগ নিয়ে, তাকে এখন তলব করা হয়েছে সিজিওতে এই খুনের ঘটনার সঙ্গে। কি যোগসাজশ বা কি প্রশ্ন তাকে করা হচ্ছে দেবাশিস সোমকে? প্রসূন চট্টোপাধ্যায় ইনি কে? ইনি চিফ ডেটা এন্ট্রি অপারেটর এবং অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। ঠিক কি কি তথ্য পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত এই ভিডিও নিয়ে? এই জটলা কেন পরের মুহূর্তে, ঘটনার পরের মুহূর্তে এই জটলা কেন, কি কারণ? পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। পিয়ালির কাছ থেকে আপডেট দেবো। পিয়ালি, একেবারে দেখো, যে ভিডিওটা 18 দিন পর প্রকাশ্যে এসেছে, সেই ভিডিওটা হচ্ছে থার্ড ফ্লোর আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং এর থার্ড ফ্লোরের সেই সেমিনার হল, যে সেমিনার হল থেকে 9 আগস্ট সকাল 9:30টার সময় দেহ উদ্ধার হয়েছিল। যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে দেহ উদ্ধার হওয়ার কিছুক্ষণ পরের ভিডিও, অর্থাৎ দেহ উদ্ধার হওয়ার পর যখন ঘটনা একেবারে ছড়িয়ে পড়ে এবং হাসপাতালের বহু স্টুডেন্ট তারা যেরকম ওখানে পৌঁছায়, তার পাশাপাশি আরো কয়েকজন তারা সরাসরি কিন্তু তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা সেই ভিডিওতে সেখানে উপস্থিত রয়েছেন। যেটা গুরুত্বপূর্ণ, যে ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে তার মধ্যে একজন হোয়াইট ইউনিফর্ম পরা যিনি রয়েছেন তিনি আরজি করের আউটপোস্টের ওসি এস মুখার্জি, তার সঙ্গে সঙ্গে একজন আইপিএস অফিসারও তিনি সেখানে রয়েছেন। কয়েকজন পুলিশ কর্মীকে আমরা দেখতে পাচ্ছি, গেটটা খোলা রয়েছে সেমিনার হলের, যে দরজা সেটা হাত করে খোলা, সেখানে কয়েকজন পুলিশ কর্মী দাঁড়িয়ে আছেন। এছাড়া যারা দাঁড়িয়ে আছেন তাতে অন্তত ভিডিওতে 30 থেকে 40 জনকে দেখা যাচ্ছে। এবং যেটা গুরুত্বপূর্ণ, যাদেরকে দেখা যাচ্ছে তার মধ্যে কয়েকজন যারা আছেন যাদের সঙ্গে কিন্তু সরাসরি আরজি কর হাসপাতালে কোনো যোগসূত্র নেই। এইরকম একটি ঘটনা হওয়ার পরে তারাও কিন্তু সেখানে পৌঁছে গেলেন। তার মধ্যে একজন গ্রিন কালারের শার্ট পরে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি পেশায় একজন আইনজীবী, তার নাম শান্তনু দে। তিনি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। তিনি সেখানে কিভাবে গেলেন, কেন গেলেন, সেটা নিয়ে প্রশ্ন উঠে। প্রসূন চট্টোপাধ্যায়, তার আরজি কর হাসপাতালে তিনি কোনোভাবে তিনি পোস্টিং তার নেই, তিনি আরজি কর হাসপাতালে নয়, তো সিএনএমসিতে ডেটা এন্ট্রি চিফ অপারেটর। সন্দীপ ঘোষ যখন সেখানে ছিলেন আরজি করের আগে, যখন তিনি সিএনএমসিতে ছিলেন তখন থেকে তার ঘনিষ্ঠতা বলে অভিযোগ, এবং তারপরে তিনি বিভিন্ন সময় সিএনএমসি থেকে বিভিন্ন সময় সন্দীপ ঘোষের কাছে আসতেন যখন সন্দীপ ঘোষ সেখানে ছিলেন। এছাড়াও দেবাশিস সোম, যিনি হচ্ছে ফরেন্সিক মেডিসিনের ডাক্তার, যিনি একজন ডেমনস্ট্রেটর, এবং তিনিও সেখানে রয়েছেন। ফরেন্সিক মেডিসিনের ডাক্তার, তিনি সেখানে কি করছেন স্পষ্ট নয়। এবং যে প্রশ্নটা উঠছে যে তারা সকলে মিলে সেই জায়গাতে ভিড় জমিয়েছে, সেখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, যেটা অপুস্থল বা ঘটনাস্থল বলে জানা যাচ্ছে। যদিও পুলিশ সূত্রের যেটা দাবি, এটা নিশ্চিতভাবেই এটা সেমিনার হল, কিন্তু সেমিনার হলের যে জায়গা থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয় তার থেকে কিছুটা দূরে, গেট থেকে ঢুকে এই জায়গাতে তারা দাঁড়িয়েছিলেন, এবং যেখানে দেহ উদ্ধার হয় তার মাঝে একটা পার্টিশন রয়েছে, সেখান পর্যন্ত কাউকে যেতে দেওয়া হয়নি। তবুও কিন্তু প্রশ্ন উঠছে যে এটা সেমিনার হলটাই তো প্রিয়, তার ভেতরে তারা কিভাবে ঢুকলেন, তারা সেইখানে কিভাবে প্রবেশ করলেন, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আরও যেটা প্রশ্ন উঠছে, এই বহিরাগতরা যারা হাসপাতালের সঙ্গে যুক্ত নয় তারা ওখানে ঢুকলেন কেন, কি আলোচনা সেখানে চলছিল? কারণ বারবার করে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে, সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে যে কেন হচ্ছে পরিবারকে এই ধরনের খবর দেওয়া হলো, আইনজীবী বা ওখানে কি করছেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠছে। যদিও পুলিশের যেটা বক্তব্য বললাম, যে পুলিশ সূত্রের দাবি, যেখানে দেহ ছিল সেখান থেকে কিছুটা দূরে একটা পার্টিশন ছিল, সেইখানে তারা দাঁড়িয়ে ছিল। অনেক ধন্যবাদ পিয়ালি।
আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে মৃত্যুঞ্জয় পাল রয়েছে তৃণমূলে, আমাদের সঙ্গে বিজেপি দীপঙ্কর সরকার রয়েছেন, শুভজিৎ সরকার রয়েছে সিপিআইএম, আমাদের সঙ্গে অরিন্দম বিশ্বাস রয়েছেন চিকিৎসক, আমাদের সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞ শোভন দাসও থাকবেন এবং আমরা যোগাযোগ করার চেষ্টা করব প্রাক্তন পুরস্কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। আমি শুরুতেই ডক্টর বিশ্বাসের কাছে, ডক্টর বিশ্বাস, যেখানে 3 ঘন্টা মৃতার বাবা মায়ের অভিযোগ 3 ঘন্টা ধরে তাদের বসিয়ে রাখা হয়েছিল, মেয়ের কাছে তাদেরকে যেতে দেওয়া হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে এই জটলা এবং এই জটলায় কারুর থাকার কথা সাদা চোখে নয়, তাদেরকেও থাকতে দেখা যাচ্ছে, কি মনে হয় আপনার, কেন? দেখুন, এটা একেবারে অপ্রয়োজনীয় যারা আছেন ওখানে, আনওয়ারেন্টেড কিছু লোক, তাদের ওখানে কোনো কিন্তু পারপাস সার্ভ করার জন্য তারা যাননি। কেন তাদের ডাকা হয়েছিল, কি কারণে তারা উপস্থিত হয়েছিলেন? ওই সেমিনার রূপে নিশ্চয়ই কোনো মিটিং ছিল না। একজন মানুষের মৃত্যু হয়েছে এটা জেনেও যদি ওখানে কোনো মিটিং হয়, সেটা আমার আর কিছু বলার নেই। পরিষ্কার বোঝা যাচ্ছে একটা কিন্তু সিন্ডিকেট তৈরি করার মতন একটা গ্রুপ তৈরি হয়েছিল কিছু একটা কারণে। এখন সিবিআইয়ের হাতে মামলা, সিবিআইয়ের হাতে ব্যাট, এই ব্যাট দিয়ে সিবিআই এখন কটা 6 মারবে সেটা আমি জানি না, কিন্তু প্রত্যেককে প্রশ্ন করা উচিত। যারা অপারেটর রয়েছেন, যারা ন্যাশনাল মেডিকেল কলেজে আছেন, উনি কি ওখানে কি কারণে উপস্থিত হয়েছিলেন সেটা তো আমরা কেউ বলতে পারবো না সিবিআই ছাড়া। সিবিআই কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করুক, কিন্তু একটা যেটা নিয়ে আমি কিন্তু পরিষ্কার বলবো, আমি একটু কিছুটা কিঞ্চিত ভয় পাচ্ছি যে সিবিআই হঠাৎ মার্ডার থেকে চলে গেল এখন মানি লন্ডারিং কেসে। এইটা হঠাৎ সিবিআই কেন করলো সিবিআই ভালো করে জানে, কিন্তু একটা সিবিআই তো করেনি, আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে। না, সেটা করুক, কিন্তু ঘটনাটা হচ্ছে মার্ডারে এখন যতজনকে পারবে জিজ্ঞাসাবাদ করুন। স্লিপ যেগুলো যা পরীক্ষা হয়েছে সেগুলো তো আমরা দেখলাম, কিন্তু এখন সিবিআই কে কিন্তু পুরোটা মনোযোগ দেওয়া এর পেছনে কারা আছে। কারণ আমি একটা জিনিস এখনো বিশ্বাস করি, একাধিক লোকের কিন্তু ওখানে এই মার্ডারটার পেছনে, প্রি প্ল্যান মার্ডারটার পেছনে হাত আছে। আচ্ছা, আমি এই জায়গা থেকে আমি মৃত্যুঞ্জয়ের কাছে, মৃত্যুঞ্জয়, যখন এই দাবি বারবার বিরোধীরা তুলছেন, সাধারণ মানুষ তুলছেন, যদিও এর সত্যতা এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি, তখন যখন এই ভিডিওটা সামনে আসে, সেই জল্পনাকে, সন্দেহটাকে আরেকটু জোরালো করে দেয় না? দেখুন, প্রথমত যে ক্রাইম সিনে যখনই কোনো একটা জায়গায় যদি অস্বাভাবিক মৃত্যু ঘটে, সব্যসাচী, যদি যে কোনো অস্বাভাবিক মৃত্যু যদি আপনার পাড়াতেও, কোনো পাশের বাড়িতেও যদি কোনো একজন কেউ আত্মহত্যা করে, দেখবেন মানুষ অটোমেটিক্যালি খবর পাওয়ার পরে একটা ভিড় হয়ে যায়, জটলা হয়ে যায়। না, আমি বলছি পরের লাইনটা, সেটা হাসপাতালে নর্মাল ছুটির দিনেও এর চেয়ে অনেক লোক থাকে। একটা খবর পাওয়ার পরে কতজন মানুষ গেছেন এবং পুলিশ যখন আছেন, পুলিশ অলরেডি স্টেটমেন্ট দিয়েছেন যেই ঘটনাটা ঘটেছে, ক্রাইমের জায়গাটা, সেটা অলরেডি ঘেরাও করে দেওয়া হয়েছিল। এইবার ট্যাম্পারিং হয়েছে কিনা, মূল বিষয়টা কি, এই যে হঠাৎ আজকে ভিডিওটা দেখানো হলো, মূল বিষয় যে কোনো এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে কিনা বা লোকানো হয়েছে কিনা, সেটা তদন্ত করছে সিবিআই। প্রায় এতদিন হয়ে গেল সিবিআই, কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল, তারপরেও তদন্তের অগ্রগতি কি আমরা এখনো জানতে পারলাম না। যাকে নিয়ে এত আলোচনা, তাকে ঘন্টার পর ঘন্টা জেরা হলো, তাকে এখনো অবধি অ্যারেস্ট করা হলো না। আমরাও বলছি যে এই ভিডিও, আজকে হঠাৎ এই ভিডিও কেন? তৃণমূল কংগ্রেসের এবং বাংলার সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন আসলো, আজকে মিডিয়ার কাছে এই ভিডিওটা ঘুরছে, কারণ এইটা নয় তো যে আজকেই সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেস সকালবেলা দেখিয়ে দিয়েছে যে নবান্ন অভিযানের নামে বাংলাকে চক্রান্ত করা হচ্ছে। না, আজকেই যখন আমরা একটা ভিডিও সামনে আনলাম, আজকেই এই ভিডিওটা হঠাৎ এতদিন পরে, 9 তারিখের ঘটনা ঘটে গেছে, 10 তারিখে একজন অ্যারেস্ট হয়েছে, আজকে প্রায় 16 দিন ভিডিও সামনে এনেছে। না, তৃণমূল ভিডিও একটা ভিডিও, নবান্ন, এটার সাথে রাজনীতি কোথায়? না, আমার কথা হলো যে আজকেই কেন হঠাৎ ভিডিওটা? এতদিন সিবিআইয়ের কাছে এই ভিডিওটা ছিল না। সিবিআই ভিডিওটা দেখে কারা করেছে চিহ্নিত করে আনুক সামনে, অ্যারেস্ট করুক কেউ যদি কোনো ট্যাম্পার করে। সব্যসাচী বাবু, এদের ঘোলা জলে মাছ ধরতে বলছিল না, ঘোলা জলে, আমি ওনার সাথে একমত। বাবা মাকে দেখতে দেওয়া হলো না 3 ঘন্টা, আর বাবা মা না যেয়ে, বাবা মা হসপিটালে নিজে বসে নিজের মেয়েটার বলছে যে বাবা মা অসুস্থ হয়েছে, মেয়েটা, বাবা মা কান্নাকাটি করছেন, মেয়েটার কাছে যাবে, মেয়েটাকে দেখতে দেয়নি। আর তারা এখন বলছে হলের মধ্যে এত লোক থাকতে পারে নাকি, পাড়ার লোক যেমন দেখতে আসে হসপিটালে দেখতে গেছিল।
অবাক লাগে শুনতে, এদের এই হচ্ছে কি ব্যাখ্যা। দ্বিতীয়ত এখানে কি করে একজন ডেটা এন্ট্রি যে হসপিটালের সাথে যোগাযোগ নেই সেখানে কি করছিল, একজন ল অফিসার যার ওখানে থাকার যোগাযোগ নেই সে গেল, আর বাবা মা দেখতে পেল না নিচে বসে কাঁদছে। লজ্জা করে না এদের? বলছে যে বাপ মাকে বলছে যে অসুস্থ হয়েছে, পুলিশ বলছে যে একটা আত্মহত্যা, পরবর্তীতে বাধ্য হয়েছে সেটাকে একটা রেপ এবং মার্ডার কেস। না, মৃত্যুঞ্জয় এটাও বলছে আজকেই কেন এই ভিডিও, আর আজকেই এই ভিডিওটা এই ভিডিও কি সিবিআই ছেড়েছে? আপনারা কি বলেন? আপনারা যে ভিডিও পেয়েছেন কোথা থেকে পেয়েছেন? কেউ একজন 30, 35, 40 জনের লোকের ভিডিও আজকে ওখানে দিগিজ করছে। ল অফিসার, অন্য হসপিটালের ডিউটি অফিসার, যার থাকার কথা না সেই পুলিশ অফিসার, তারা ওখানে থেকে চক্রান্ত করে কিভাবে এই মার্ডারটাকে সাজানো যায়, কিভাবে আত্মহত্যা বলে মেয়ের মা বাবাকে 10 লাখ টাকার একটা টোপ দিয়ে কিভাবে দেখানো যায়, এটা স্বয়ং মুখ্যমন্ত্রী নিজের উক্তিতে এই যে চক্রান্তগুলো করছে এটাই তৃণমূলের সাজানো চক্রান্ত। এটাকে একটা ষড়যন্ত্রটাকে এতভাবে মানুষের সামনে এখন মানুষ জানতে পারতো না। ভিডিও দেখে না, আপনাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে না, পুরোটাই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির উপরে। আমার মনে হয় তুমি যে ভিডিও দেখাচ্ছিলে সেটা বোধহয় আরজিকর হাসপাতালের ভিডিও, এবং একটা সরকারি হাসপাতাল, কোনো পার্ক নয় বা কোনো ময়দান নয় যেখানে যে কেউ যখন তখন ঢুকে যেতে পারে, সেটাই ওরা ভাবছে। এবং এই ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটলেই সরকারি একটা সম্পত্তির মধ্যে, একটা প্রপার্টির মধ্যে বাইরে থেকে যেই লোকের ওখানে থাকার কথা না তারা চলে আসবে, তার মানেটা কি? তার মানেটা পরিষ্কার যে আসলে যে জায়গাটা হচ্ছে এখানে এই জায়গাটায় যেখানে ক্রিমিনাল অফেন্সটা হয়েছে, যে ক্রাইম সিনটা হয়েছে, সেখানে কোনোভাবে হয়তো এভিডেন্স ট্যাম্পারিং হওয়ার জায়গা ছিল, বা কোনো ক্ষেত্রে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা দেখেছিলাম যে কিভাবে হত্যা করার পর, ঘটনা ঘটে যাওয়ার পর কীভাবে এটাকে ধামাচাপা দেওয়া যায়, বিষয়টাকে অন্যভাবে মোড় নিয়ে নেওয়া যায়, সেই বিষয়টা করার জন্যই কি ওখানে এই পুলিশ কর্তারা গেছিল বা এই আধিকারিকরা গেছিল? আমি আসবো, এই প্রশ্নই আসবো। একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি, সঙ্গে থাকুন। আর ভাইরাল ভিডিও ঘিরে যখন তুঙ্গে রাজনীতি, তখন সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো কুণাল ঘোষ কি বলছেন। এরকম তো অনেক ভিডিও পুলিশ বের করছে, কিন্তু পুলিশকে আমি প্রশ্ন করব সেই ভিডিওটা দেখেছেন কি, নাকি সেই ভিডিওটা মত বলবেন? যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ক্রাইম সিনের এলাকা, অর্থাৎ যেখানে ক্রাইম সংগঠিত হয়েছিল সেই সেমিনার রুম তো মনে হচ্ছে মেলার জায়গায় পরিণত হয়েছে। পুলিশের উপস্থিতিতে ডাক্তার ঘোষ ঘুরে বেড়াচ্ছেন, তার সাঙ্গ পাঙ্গ নন্দিনী ভিরিঙ্গি সবাই ঘুরে বেড়াচ্ছে সেখানে। কি ক্রাইম সিন এরকম হয় নাকি করুন? আর সিবিআইয়ের উপর প্রশ্ন তুলছেন এখন। আপনারা যদি ক্রাইম সিনকে মেলায় পরিণত করেন, লোক যদি সেখানে বারবার যাওয়া আসা করে, তাহলে পরে সেই ক্রাইম সিনে কি কোনো তথ্য প্রমাণ উপযুক্ত থাকে, তথ্য প্রমাণ ইনট্যাক্ট থাকে? কোনো তথ্য প্রমাণই তো ইনট্যাক্ট থাকতে পারবে না। কুণাল ঘোষের বক্তব্য শোনাবো। আবার একটা ভিডিও, এবার এই ভিডিওটা ঠিক কোন সময়ের, তার আগে কি হয়েছিল, তার পরে কি হয়েছিল জানি না। ফলে কোনো একটা জায়গায় কোনো কিছু ঘটলে সেটা খবর পেলে নিশ্চিতভাবেই কনসার্ন অনেকে ছুটে যাবেন সেই জায়গাটায়। যাওয়ার ফলে তদন্তের কোনো সমস্যা হয়েছে না হয়নি, যে জায়গাটার ভিডিও দেখা যাচ্ছে সেই জায়গাটা থেকে মৃতদেহ কতখানি দূরে ছিল, এই গোটা বিষয়টা আমরা এখনো কেউ জানি না। আজকে একটা ভিডিও বেরোলো, কাল আবার একটা ভিডিও বেরোতে পারে, পরশু হয়তো কারোর মোবাইলে আরো কিছু আছে। তো এগুলো দিয়ে তদন্তটাকে শেষ করুক না, যাদের দেখা যাচ্ছে সিবিআই তাদের ডেকে জিজ্ঞাসা করুন। আমি ডক্টর বিশ্বাসের কাছে, ডক্টর বিশ্বাস, সুকান্ত মজুমদারের একটা বক্তব্য আমি যদি ধরি, যেখানে ক্রাইম সিনের তথ্য প্রমাণ যদি লোপাট হয় এভাবে, তাহলে তদন্ত করা সহজ নাকি? মানে আমরা জানি না তো আদৌ তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল কি না হয়েছিল, এটা বিরোধীদের দাবি এবং একাংশের একটা অনুমান। যদি সত্যি এরকম হয়ে থাকে তাহলে কি তদন্ত ধাক্কা খাবে? দেখুন, ট্যাম্পারিং উইথ এভিডেন্স যদি করা হয় তাহলে যে কোনো কেসে কিন্তু ধাক্কা খায়, এটা অস্বীকার করার নেই।
কিন্তু একটা হচ্ছে সিবিআই কিন্তু কোর্টে দাবি করেনি যে ট্যাম্পারিং উইথ এভিডেন্স হয়েছে। এখন সিবিআই কাগজের মধ্যে কি জমা দিয়েছে সেটা তো জানি না। না, ক্রাইম সিন নষ্টের চেষ্টা হয়েছে এরকম একটা থিওরি সামনে এসেছিল, সেটা কিন্তু সিবিআই বলেনি। মেবি সিবিআই রিপোর্টেও উল্লেখ বলে সূত্রের খবর। হ্যাঁ, সূত্রের খবর এসছে, সেটা সূত্রের খবর। সিবিআই এটাও বলেছে, আমি সেটা আর বলছি না, যে একাধিকজন ছিল না এই ধর্ষণের ক্ষেত্রে। তো আমি একটা কথা বলছি যে সিবিআই যদি সত্যি কথা এতজন চলে যায়, এরিয়াটা স্যানিটাইজড হয়, একটা পুরো রিভারের মধ্যে দিয়ে পুরো জায়গাটাকে ঘিরে দেওয়া হয়। এখন সেই জায়গায় যদি এতজনের প্রবেশ হয় তাহলে তো ক্রাইম সিন নষ্ট হবে এবং অনেক এভিডেন্সও নষ্ট হয়ে যায়। কিন্তু একটা বিষয় পরিষ্কার, এই বিষয়গুলো তো আমরা সত্যি কথা কেউ তো জানি না যে ওই ছবিটা কবে, কারণ সেখানে অনেক মানুষের ভিড় দেখছি, সেই ভিড়টা সেই দিনই হয়েছে কিনা সেইটা কেউ জানি না। তো কিন্তু একটা কথা, 90 দিন অবধি একটা সময় পায়, এরপরে যেটা বক্তব্য পরিষ্কার সেটা হচ্ছে 16 দিন পেরিয়ে গেল। আমরা এবার কিন্তু আস্তে আস্তে চাইছি সিবিআই আরেকটু জোরদার ভাবে কাজটা করুক, জোর দিয়ে কাজ করে একটু কিছু জানাক, বা মানুষজন অপেক্ষা করছে, বিচার দেখতে চায় সবাই। ঠিক, মৃত্যুঞ্জয়, হ্যাঁ বলো। আমি যেটা বলার, দেখুন ভিডিওর সময়টা খুব ইম্পর্টেন্ট। যে ভিডিওটা আমরা দেখছি, ভিডিওর সময় এখনো পর্যন্ত সূত্রের খবর ঘটনার পরে, এখনো পর্যন্ত আমি ধরে নিই যদি ঘটনার পরে, এইবার বিজেপির প্রতিনিধি ভিডিও যদি ধরে নিই ঘটনার পরে, বিজেপির প্রতিনিধি বলছিল মা বাবাকে 3 ঘন্টা বসে, তাহলে মা বাবা আসার আগের যদি ভিডিওটা হয় তাহলে নিশ্চিত 3 ঘন্টা ওয়েটের যে অভিযোগটা সেটা ধরে না। আর ধরে না, মানে বাবা মাকে 3 ঘন্টা ওয়েট করানোর আগেই যদি ভিডিওটা থাকে, বাবা মা পৌঁছানোর আগে যদি ভিডিওটা হয়, তাহলে বাবা মাকে ওয়েট যে করিয়েছে সেটা তো আর খাটে না, এই অভিযোগটা তো খাটে না। আমি বলছি এই ভিডিওটা বিজেপি অভিযোগ করছে যে এত লোক ঢুকে যাচ্ছে, বাবা মা ওয়েট করতে হচ্ছে, এই অভিযোগটা তো খাটে না যদি বাবা মার পৌঁছানোর আগে ভিডিওটা হয়। এক, দ্বিতীয় কথা, আমার পরিষ্কার বক্তব্য, এই ভিডিওটা সংবাদ মাধ্যমের কাছে যখন এসছে নিশ্চিতভাবে সিবিআই আধিকারিকরাও দেখতে পাচ্ছে। এই ভিডিওটা এখন সবার কাছে, সবাই ওপেন হয়ে রয়েছে, সব মানুষ দেখতে পাচ্ছে, এটা সিবিআই আধিকারিকরাও দেখতে পাচ্ছে। তাহলে সিবিআই আধিকারিকরা এই ভিডিওটা দেখে এতদিন কি করছে, 16 দিন এরকম একটা ভিডিও সিবিআই জোগাড় করতে পারলো না। এই ভিডিওটা দেখার পর জিজ্ঞাসাবাদ চলছে এখন। না, আমি বলছি এই ভিডিওটা সিবিআই দেখার পরে সিবিআই স্টেপ নিক, এবং যদি কেউ জড়িত থাকে, কেউ যদি না সব্যসাচী, আমরা তো সবাই চাই যে দর্শকের ফাঁসি। না, বিষয়টা আমি আমার একটা বিরতিতে যেতে হবে, আমি আবার আলোচনায় ফিরবো। কিন্তু বিষয়টা হচ্ছে যদি এইরকম হয়ে থাকে, সুকান্ত মজুমদারের কথা যদি ধরি যে এতদিনের তথ্য প্রমাণ লোপাট হয়ে গেলে তদন্ত করা খুব মুশকিল, তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে তদন্তটা এগোবে কি করে? তাহলে বিষয়টা আমাদের প্রশ্ন, কোথায় তদন্ত? যে দাবি এতদিন ধরে সমস্ত রাজনৈতিক দল করছে, যে দাবিতে আগামীকাল আবার রাজ্য উত্তাল হয়ে উঠতে চলেছে, যে দাবি সাধারণ মানুষের, সেই জায়গাটা কোথায়? তদন্ত কোথায়? দোষী কে বা কারা? তার কি হবে? কিসের ভিত্তিতে তদন্ত হবে? এই প্রশ্ন তো উঠবেই। ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। যে ভিডিও নিয়ে এখন আলোচনা, সেই ভিডিও নিয়ে পুলিশের কি বক্তব্য? সাংবাদিকদের মুখোমুখি সরাসরি। পোর্শনটাই কিন্তু এই 11 ফিটের মধ্যে হয়েছে। ওখানে একটা বসার ব্যবস্থাও ছিল, বিকজ ওখানে অনেকজন এসে কথা বলছিলেন এবং নিজেদের ডিমান্ড ওনারা জানাচ্ছিলেন। যেটা সেমিনার হলের বাইরের যে করিডোরটা, যেটা নার্সিং স্টেশন থেকে যেটা জায়গাটা আছে করিডোর, ওখানে কিন্তু অনেকেই ছিলেন, কিন্তু সেটা কোনোভাবেই তারা কিন্তু কখনোই পিওতে ঢোকেননি, তারা বাইরেই ছিলেন। এবং সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। এইটা কর্ডন কটা, এটা তো আগেই আমরা প্রেস ব্রিফে তো আমরা বলে দিয়েছি, এটা আমরা আলাদা করে এখন আর জানাচ্ছি না। আমরা শুনেছি, এটা অনেকেই বলছেন যে কোনো আইনজীবী ওখানে ছিলেন। আপনাদের এটা জানাই যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ওখানে আইনজীবী রাখা ছিল। এটা নিয়ে মনে হয় ওরা বেটার বলতে পারবেন কারা ছিলেন, কিন্তু যিনি আইনজীবী ছিলেন উনিও কিন্তু হসপিটালের পারমিশন নিয়ে সম্ভবত ওখানে ছিলেন। সেমিনার হলের ভেতরে, কর্ডন করা পোর্শনের বাইরে।
ধরুন এইটাই যেই ঘরটা আপনারা এখানে বসে আছেন, এই ঘরটাকে যদি আপনারা মনে করেন যে 51 ফিট বাই 32 ফিট, আপনি ধরে নিন আমি যেখানে বসে আছি বা যেখানে মাইকগুলো আছে এইখানে হয়তো বডি পাওয়া গেছিল, এবং আপনি যেখানে বসে আছেন সেটা হচ্ছে কি 40 ফিট। তার বাইরে যেখানে ক্যামেরাগুলো আছে সেখানে মা বাবা বসেছিলেন, হসপিটালে জুনিয়র ডাক্তাররা ছিলেন, যারা যারা বিভিন্ন নিজেদের ডিমান্ড পুলিশের কাছে জানিয়েছেন তাদেরকে একটা জায়গা ওখানে করে দেওয়া হয়েছিল। এটা কর্ডন করা পোর্শনের বাইরে। আপনার এবং আমার মধ্যে যদি ধরে নিই ওইটা কর্ডন আর এখানে ডেড বডি, এর মাঝখানে কিন্তু বহিরাগত কেউ কিন্তু প্রবেশ করতে পারেনি, অ্যান্ড তখন প্রবেশ করা সম্ভব নয়। এটা আমরা আপনাকে আলাদা করে জেনে জানিয়ে দেবো। যদি আপনি আগের প্রেস ব্রিফগুলো সম্ভবত মিস করে গেছেন, আমরা আলাদা করে বলে দেবো। এটা মনে হয় হাসপাতাল কর্তৃপক্ষ বেটার বলতে পারবেন যে ওনারা কেন আইনজীবী রেখেছিলেন। আমরা দাঁড়িয়ে তো দেখুন এখানে ছিলাম না। না, বাকি দরজাগুলো বন্ধ করা ছিল। দেয়ার ইজ নো আদার ওয়ে ইন। ওই একটাই চ্যানেল ছিল, ওই চ্যানেল দিয়ে ঢুকতে হবে, বাকিটা পুরোটাই আর কি আমাদের লোকজন দাঁড়িয়েছিল, ওটা কোনোভাবে আশা করা সম্ভব না। একটা সেমিনার হল ঢোকার জন্য, তার ভিতরে 40 ফিট আপনারা কভার করেছেন, 11 ফিটের মধ্যে সবাই দাঁড়িয়ে ছিল, তাই তো? যেখানকার যেটা ভিডিওটা আপনারা দেখেছেন হয়তো, ওটা ওই কর্ডন এরিয়ার বাইরে ওই 11 ফুটের মধ্যে সেমিনার হলের ভেতরে। তার প্রশ্নগুলো যদি হয়ে যায় তাহলে the place of occurrence that is known to us is basically the seminar hall of RG Kar on the 3rd floor. There is a media, social media and some news channels have shown a particular video wherein it is being seen that some people are standing, and it has been told that it is inside the seminar hall and there has been tampering of evidence and the place was not cordoned off by the police. This is the allegation. Let me clarify that the seminar hall is basically a room which is 51 feet by 32 feet, and inside this particular room, when the body was found, the hospital curtains were used to immediately cordon off the area. তার মানে মৃত্যুঞ্জয় পুলিশ কনফার্ম করলো সেটা হচ্ছে দেহ তখনও রয়েছে, কর্ডন করা রয়েছে, এবং সেই সময় অবশ্যই কর্ডন এরিয়ার বাইরে সেখানে তারা ভিড় করে দাঁড়িয়েছিলেন। ঠিক আছে, বহিরাগতরা নেই, কিন্তু এই প্রসূন চট্টোপাধ্যায় সিএনএমসির ডেটা অপারেটর সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, তার ওখানে কি কাজ আমরা বুঝতে পারছি না। আপনাকে আমি আগেও বলেছি, এখনো আবার রিপিট করছি যে কর্ডন অফ করার পরে পুলিশ যেটা কনফার্ম করলো, যেটা আমি আগেও বলেছি, কর্ডন অফ করার পরে যেই এরিয়াটা আছে সেখানে যদি হসপিটালের ভিতরকার লোক থাকে বা যদি ডেটা অপারেটর, না আমার কথা হলো সেখানে যদি হসপিটালের বাইরেরও কেউ যদি থাকে তাহলে হসপিটালের 3টের সময় গিয়ে এফআইআর করছেন, তার আগে আইনজীবী চলে এলো সেই ঘটনাস্থলে। আমার উত্তরটা শুনতে আপনি হয়তো ইচ্ছুক নন, আমার উত্তরটা শুনে নিন, আপনার প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার। আমার বক্তব্য হলো যে সেখানে যদি কেউ বাইরেরও থাকে, পুলিশও যেরকম বললো, আমিও তৃণমূলের মুখপাত্র হিসাবে বলছি, এইটার উত্তর দিতে পারবে হসপিটালের যারা আধিকারিক, তারা দিতে পারবে। দ্বিতীয় কথা হলো যা হয়ে থাকে, মূল আমরা দোষীর শাস্তি চাইছি, তাই তো সবাই চাইছি, তাহলে সেখানে যদি এভিডেন্স ট্যাম্পার হয়ে থাকে, কোনো কিছু হয়ে থাকে, সিবিআই অ্যারেস্ট করছে না কেন? এত ভিডিও সামনে চলে আসছে, কে কালপ্রিট, কারা করছে, তাদের সিবিআই অ্যারেস্ট করুক। দ্বিতীয় কোনো তো কথা আসতেই পারে না। এখনো অবধি এত কথা হলো যে ফলস ইনফরমেশন দেওয়া হয়েছে, আত্মহত্যার কথা বলা হয়েছে, যারা বলা হলো কলকাতা পুলিশ, পরিবার থেকে এবং কলকাতা পুলিশ দুজনে ক্লিয়ার করলো না, বলা হয়নি। যারা বলেছিল তাদেরও এখনো অবধি কাউকে সিবিআই অ্যারেস্ট করে, সিবিআই দায়িত্ব পালন করে। আমি বলছি যে এই যে হঠাৎ হঠাৎ এখন নতুন একটা বাজারে নতুন শুরু হয়েছে যে সিবিআই কেন করছে না, সিবিআই করছে না। নিশ্চয়ই সিবিআই হয়তো ইনভেস্টিগেশন করছে, কিন্তু হঠাৎ করে কি অ্যারেস্ট করে দেওয়া যায়? মানে অলরেডি একটা সেট আপ করে নেওয়া সিন, পুলিশ প্রশাসন, একটা হসপিটালের মাথা, তারা একটা সেটিং করে রেখে দিয়েছে। তাহলে এই ভিত্তিতে যদি অ্যারেস্ট করতে হবে, তাহলে আমার মনে হয় সিবিআই সবার আগে এই পুলিশগুলোকে কাস্টডি নিতে হবে। যেই পুলিশগুলো এসেছেন, কথা হচ্ছে আরজি করে নিয়ে চলে গেল অনিতা দেওয়ানে, এই হচ্ছে প্রবলেম। ডাইলুট করার চেষ্টা, ইস্যুটা ডাইলুট করার চেষ্টা, এটা দিস ইজ তৃণমূল কংগ্রেস। বলছে না প্রতিবাদ করবো, প্রতিবাদ করছে, সত্যি এত সৎ সাহস থাকো, তাহলে এই শুধু কথা বলুক না,
ও চলে যাচ্ছে অনেক আগের কথা। নিশ্চয়ই এই নিয়ে কথা হবে। সুকান্ত বিশ্বাস বলছি তো ওই অন্যদিন এই নিয়ে কথা হবে, বলে চালিয়ে দিল। এটা নিয়ে বলতে দাও, তুমি আগে এটা নিয়ে বলতে দাও। আচ্ছা দেখুন, এই যে বারবার একটা কথা উঠছে, আমি আইপিএস গুলোকে দেখছি যারা মানে ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়ে এরা তৃণমূলের মুখপাত্রের মতো কথা বলছে, এরা ডিফেন্ড করতে বসে গেছে, সন্দীপ ঘোষদেরকে ডিফেন্ড করছে, হাসপাতাল কর্তৃপক্ষকে। কোথায় একটা ইনভেস্টিগেশন যায় ঠিকভাবে হতে পারে, যাতে এই ধরনের যদি যেগুলো উঠে এসছে যে চক্র চলতো, মেডিসিনের চক্র, জাল ওষুধের চক্র, সেই বিষয়গুলোকে উদ্ঘাটন করে আনার একটা প্রক্রিয়ায় যাওয়ার থেকে ওদের না কোনোভাবে কি না সেমিনার হলে তো লোক ঢোকেনি, না বহিরাগত ঢোকেনি। আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে অন্য হাসপাতালে ডেটা অপারেটর চলে এসছে, তাতে বাইরের লোক নাকি ক্যামেরা ধরা পড়েছে কি ভূত নাকি, মানে স্পেশাল ভূত ধরতে পারেনি ক্যামেরা। আসলে তা নয়, পুরোটাই একটা নৈরাজ্য। আমি বক্তব্যটা শুরু করেছিলাম যে জায়গা থেকে না, যে একটা পার্ক না একটা ময়দান, একটা সরকারি হাসপাতাল, তার ব্যবস্থাপনা কি, একটা মেয়ে খুন হয়েছে অত্যাচার হওয়ার পর, সেখানে লোক ঘুরে বেড়াচ্ছে কি, কেসটা সাজানো যায় কি করে, সেট করা যায় কি করে। যদি আজকে পশ্চিমবঙ্গের মানুষ না নামতো, যদি না নামতো, একটা লেটার দাও না, এরকম সেট হয়েছিল। খুন হলো মমতা ব্যানার্জি, দোষ দেবে সিবিআই কে। আরে খুন করছে তো মমতা ব্যানার্জি, তোমরা মমতা ব্যানার্জির আমলে খুন হয়েছে, তুই সবাই কি ধর্ম নাকি, ধর্ম সবাই কি করে গণ করতে পারে না গণ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধর্ষক মানে তো তৃণমূল। আমি বাংলার মানুষ যে সিপিএম সেই আমার মনে হয় না, আমার মনে হয় দিবঙ্গা এক মিনিট, এখানে একটা ধর্ষণ হয়েছে মানে ওদের ওখানেও তো হয়, ওরা কি করছে এটা দিয়ে ডিফেন্ড করা যায় না, মৃত্যুঞ্জয় করা যাচ্ছে না, আমরা আনিনি প্রসঙ্গ, বারবার উঠছে। আচ্ছা তুমি কি এক্সপেক্ট করো এখানে বসে শো চলাকালীন আজকে যদি সিপিএম এর প্রতিনিধি বলে তৃণমূল মানেই ধর্ষক, আমি ওকে কি বলবো, সিপিএম মানে ধর্ষক, খুনি নয়, ডাকাত নয়, বলবো না? তুমি কি এক্সপেক্ট করো? তৃণমূল মানেই যখন এটা বলা হয়, না তৃণমূল মানেই বলতে কোনো ইস্যু সামনে এলে অন্য রাজ্যের অন্য ঘটনা টেনে সেই ইস্যুকে ডিফেন্ড করা যায় না। আনছি না তো, তুমি যখন আনলে তো আসামের ঘটনা আনতে পারতাম, আসামের ঘটনা আনতে পারতাম, উত্তরপ্রদেশের ঘটনা আনতে পারতাম। ধর্ষণের কমপ্লেইন করতে গেলে ওসি ধর্ষণ করে। আলোচনায় ফিরি, কিন্তু ও যখন বলছে তৃণমূল মানে দর্শক, আমরা তো সিপিএম এর একের পর এক গণহত্যা করা সেগুলো ঘোষণা কি বলবো না, তৃণমূল মানে ধর্ষক গ্রুপ জেনারেলাইজ তার মানে সেটা প্রতিবাদ তুমি করলে না। তখন বাবু এই যে ঘটনাটা, আমার একটা কথা, সত্যি সত্যি এত ঘন্টা পরে রাত 3টের সময় এফআইআর হয়েছে, তাহলে এর আগে যে ফরেনসিক রাত 3টের সময় কি এফআইআর, মানে আমি 3টের সময় বলছি, 3টের সময় হয়েছে, যে ডাক্তারকে নিয়ে আসা হলো ফরেনসিক বিশেষজ্ঞ, তিনি ওখানে বসে কিভাবে কেসটা সাজানো সেটা নিয়ে কি আলোচনা করছিলেন না? দ্বিতীয়ত প্রসূন চট্টোপাধ্যায় তিনি অন্য ডাক্তারের হসপিটাল থেকে চলে এলেন এখানে কেস সাজানোর জন্য, এটা কি তাই নয়? এটা কি না যে পুলিশ যে সুপার তার যে আত্মসহায়ক তাকে নিয়ে ওখানে আলোচনা করছেন যে এটাকে কিভাবে সাজানো যায়, এটিগুলো কি সবগুলো কি একটা মানুষের ভিডিওটা কি সবকিছু একটা জ্বলন্ত বিষয় সামনে আসছে, সেটা কি অস্বীকার করা যায়? এবার বিষয়টা হচ্ছে কি যে এই আলোচনার মাধ্যমে কতটা হয়েছে, সিবিআই করতে পারছে না, সিবিআই করতে 5 দিন ধরে তো যা শেষ করে দিয়েছো, সমস্ত কিছু নষ্ট করে দিয়েছো, ড্যামেজ করে দিয়েছো, কোনো কিছু নাই, একটা বেসিনটাকে নষ্ট করে দিয়েছো, একটা রুমটাকে ভেঙে নষ্ট করে আমি আসবো এক মিনিট আমি একটু টেকনিক্যালি বিষয়টা বুঝে দিতে চাইবো। আমাদের সঙ্গে প্রাক্তন পুরস্কর্তা অরিন্দম আচার্য রয়েছেন, আমি অরিন্দম বাবুর কাছে সরাসরি আসবো। অরিন্দম বাবু মৃত্যুঞ্জয়, দীপঙ্কর দা, আমি আসবো প্লিজ, আমি একটু টেকনিক্যালিটিসটা বুঝে নিতে চাইছি। অরিন্দমবাবু, আপনি এই জি24 ঘন্টার স্টুডিওতে এসছেন, আমি ধরে নিই বিষয়টা যেরকম পুলিশের বক্তব্য আমরা শুনছিলাম, স্টুডিওর এক কোনায় একটা খুন হয়েছে, সেখানে কর্ডন করা রয়েছে, এই অবস্থায় আমরা অফিসের লোকেরা কি স্টুডিওর একটা কোণে জটলা করে থাকতে পারি? এটা কি হয় টেকনিক্যালি? পুলিশ কি আমাদের বাধা দেবে, নাকি পুলিশের ওইটুকু যেটুকু কর্ডন করা আছে সেটুকুতেই নিয়ে তাদের ক্রাইম সিন এবং সেটাতেই হচ্ছে তাদের নজর, বাকি জায়গায় অ্যালাউড? প্রথম কথা, 24 ঘন্টাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা 10 তারিখে যখন আমাকে নিয়ে যান
ওখানে যে সমস্ত জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু এই কথাগুলোই বলছিল চিৎকার করে, হিউ অ্যান্ড ক্রাই, থান্ডারাস ভয়েসে তারা বলছিল যে স্যার দেখুন, যে ঘটনাটা যখন হয়ে যায় তারপরে যখন জুনিয়র ডাক্তার কিছু ঢুকেছিল তখন তারা ইউডি কেসের প্রতিবাদ করে, বলছে যে এটা হচ্ছে কি মাল্টিপল যেভাবে ইনজুরি হয়েছে এটা ক্লুল মেনে মার্ডার করা হয়েছে, চিৎকার চেঁচামেচি এবং আপনাদের রিপোর্টার এবং বিভিন্ন জায়গায় যাওয়ার পরে এই সমস্ত হইচই হচ্ছে। আমি আপনাকে বলছি, মানুষের সবচেয়ে যে আমরা চলাচলি করি তার মধ্যে যেমন হার্টটা মেইন, হার্ট হৃদয়টা, তেমনি মার্ডার কেস শুধু নয়, সুইসাইড যাই কোনো হোক না কেন, প্লেস অফ অকারেন্সটা হচ্ছে ঠিক তাই। প্লেস অফ অকারেন্স আজকে যেভাবে নাকি আজকে আমরা যে টিভিতে দেখলাম, যেভাবে নাকি হাইকোর্টে রিমার্ক দেখলাম, যেভাবে সুপ্রিম কোর্টে আজকে ক্লোজ খামের পরে আজকে যে ওপেনটা করা হয়েছিল তাতে পেপারে দেখলাম যে ওখানে স্পষ্ট বলা হয়েছে যে এভিডেন্স লোপাট করা হয়েছে, যেটা আমার কাছে পেপার কাটিং এখন আছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে ভিডিওটা দেখানো হচ্ছে সেটা আদৌ কতটা সত্য, এটা সত্যতাটা কত? না না, পুলিশ বলেছে এটা সত্যি, সেমিনার হলের মধ্যে ওরা ছিলেন কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে। এটা পুলিশের কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক পুলিশ করলেন। আপনার কাছে আমি নির্দিষ্টভাবে জানতে চাইছি এইটা সম্ভব কিনা। এটা প্রুভ করতে হবে। যেমন সন্দেশখালীতে গঙ্গাধর দয়াল যখন বক্তব্য রাখলো ওটা প্রুভ হয়ে গেল যে ও বলেছে, তাহলে এটা এখন কিন্তু আমাদের প্রুভ করতে হবে, কারণ যেহেতু এটা এখন সিবিআই এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের তদারকি চলছে, আমাদের বক্তব্যটাও সেইভাবে রাখতে হবে। আমি অরিন্দমদা আমি নির্দিষ্টভাবে যেটা জানতে চাইছি, আমরা যদি ধরে নিই এই বিষয়টা হচ্ছে এইরকম ঘটনা ঘটেছে, আমি বলছি ওই সেমিনার রুমে এইরকমভাবে এত লোকের জমায়েত, এটা কি আইনতভাবে ঠিক, নাকি যেটুকু জায়গা অপরাধ স্থল সেটুকু জায়গা কর্ডন করা ছিল পুলিশের ভূমিকায় একদম ঠিক ছিল? দেখুন, একটা যদি আপনাদের কথাটা আমি মেনে নিই যে ওই প্লেস অফ অকারেন্সে তারা ওখানে গেছে, এটা সম্পূর্ণ অন্যায়, সম্পূর্ণ ইললিগাল। কারণ যদি যায় তাহলে হচ্ছে গিয়ে যে এভিডেন্সগুলোকে টেম্পটেড করার জন্য এই উদ্দেশ্যে গেছে। কারণ ওখানে দেবাশিস সোম বলে যে ভদ্রলোককে আপনারা দেখাচ্ছেন, উনি কিন্তু ফরেন্সিক সায়েন্সের, উনি কিন্তু সবকিছু জানে যে কি রাখতে গেলে কি না রাখতে গেলে। কিন্তু এটা যদি সত্য হয়ে থাকে আপনার কথাটা, তাহলে কিন্তু আজকে ছাত্রদের কথাগুলো ঠিক বা পেপারে যা লিখছে সেটাও ঠিক। কারণ আপনি যে ক্রাইম সিন অফ ক্রাইমটা ইজ ভেরি ভাইটাল, নট অনলি দিস, টপোগ্রাফি অফ দ্য প্লেস অফ অকারেন্স ইজ ভেরি ভাইটাল। ওখানে কোনো অবস্থাতেই, এমনকি আইওকেও কিন্তু খুব সন্তর্পণে এগোতে হয় যাতে কোনোভাবে এভিডেন্স টেম্পটেড না হয়। আইও, আপনারা তো লোকটোক ছেড়ে দিন, আইও যদি ওখানে যায় তাহলে ওখানে যাতে ট্রেস অ্যান্ড ক্লুজ, দেখুন ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে, ফুটপ্রিন্ট থাকতে পারে, নানা রকম। আরেকটা যেটা আমি মনে করি যে সেখানে যে পাশে ঘরটা যে আজকে বেসিনটাকে নাকি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, আপনারা জানেন মার্ডার করার পরে রক্ত থাকে, বেসিনে হাত ধোয়, সেটাও নাকি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রি প্ল্যান্ড ওয়াইজ। যদি এটা সত্য হয়ে থাকে, এটা সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু আমি প্রথম দিক থেকে বলে আসি যে ওখানে যে এভিডেন্স গুলো যেগুলো রাখা ছিল সেগুলো কিন্তু সিরিয়াসলি এফেক্টেড হয়েছে এবং টেম্পটেড হয়েছে। সত্য মিথ্যা জানি না, কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজে ন্যাশনাল চ্যানেলে বসে আপনি বলে যাচ্ছেন এই ঘটনাগুলো, সত্য মিথ্যা আমি জানি না। কি অসম্ভব! কি করে জানেন? আপনি জানেন না, আপনি যখন আপনি এই কথাগুলো বলছেন কি করে? আপনি কি ওখানে স্পটে ছিলেন? আপনি কি করে জানলেন যে ওই বেসিনটা প্লেস অফ অকারেন্সের বেসিন? সমস্ত বক্তব্য আপনি যদি জানেন তাহলে সিবিআই কে গিয়ে বলুন। আমি জানি না বলেই তো আমি এইসব মিথ্যে ঘটনা করছি না। আমি দোষীর শাস্তি চাইছি। আপনার মতো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য 24 ঘন্টা এসে আমার রাজনৈতিক পরিচয় আছে। আমি তৃণমূলটা করি আর দোষীর শাস্তি চাই। বলতে দিন প্লিজ, বাইরে আছেন। আরে আপনি যে কথাগুলো বলছেন মনে হচ্ছে যেন আপনি সুরতল রিপোর্টটা করেছেন, আপনি পোস্টমর্টমটা করেছেন। আমি তো পেপার থেকে পড়েছেন। আপনি আগের দিনে আরেকটা চ্যানেলে, আপনি এই চ্যানেলে বসে আরেকদিন আমার সাথে আপনি বলছিলেন এই হয়েছে, ঘর ভেঙে দেওয়া হয়েছে। আপনি জানতেন যে প্লেস অফ অকারেন্সের পাঁচিল ভেঙে দেওয়া হয়েছে? না না, ভেঙে দিয়েছে। অরিন্দমদা আপাতত আপনাকে ধন্যবাদ। অরিন্দমদা আপনাকে ধন্যবাদ। মৃত্যুঞ্জয় দীপঙ্কর দা, শুভজিৎ। এক মিনিট গোটা বিষয়টা, অরিন্দমদা আপনাকে ধন্যবাদ। গোটা বিষয়টা আমি এটা আমার সঙ্গে যে চারজন রয়েছে আমি প্রত্যেকেই ভাবার জন্য অনুরোধ করবো, যারা জি24 ঘন্টা দেখছেন, আমরা এই তর্কই করছি, আমরা এই অনুমান করছি, আমরা রাজনৈতিক তরজা দেখছি,
আমরা কালকে নবান্ন অভিযান দেখব, আমরা দেখব রাজনৈতিক চক্রান্তের অভিযোগ, সরকার ফেলার অভিযোগ, আমরা দেখব এই গোটা বিষয়ে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ। আমরা এই অভিযোগ তরজা এই গত 16 দিন ধরে আমরা দেখছি, আমরা এটা দেখতে চাইছি না। সাধারণ মানুষ যেটা দেখতে চাইছেন সেটা হচ্ছে দোষীকে, অপরাধী প্রকৃতকে, সেই ঘটনা তদন্ত। কিন্তু মৃত্যুঞ্জয় যখন ওই দিনে ওই ঘটনার পরে ওই জায়গায় এই মানুষের ছবিগুলো সামনে আসে, তখন অনেস্টি বলো মৃত্যুঞ্জয়, মানুষের মনে সন্দেহ কি আসে না? 100 বার সাধারণ মানুষের মধ্যে, আমি একদম বলছি, দায়িত্ব নিয়ে বলছি, তুমি যে সন্দেহের কথা বলছো, সন্দেহের বাতাবরণ তৈরি হয়, কিন্তু পুলিশ যারা ইনভেস্টিগেশন করছে, কলকাতা পুলিশ তাদের স্টেটমেন্ট দিয়ে ক্লিয়ার করে দিয়েছে যে প্লেস অফ অকারেন্স বা ক্রাইম সিনের যে যতটা ফিট ওনাদের অনুযায়ী কর্ডন অফ করা ছিল তার বাইরে, কলকাতা পুলিশের স্টেটমেন্ট। এবার কলকাতা পুলিশ দর্শকের ক্লিয়ার করতে হবে, তুমি তো প্রশ্নটা করেছো। এবার কলকাতা পুলিশ ভুল বলছে, মিথ্যে বলছে, এইটা সিবিআইও একটা প্রেস করে জানিয়ে দিক যে না এটা ভুল বলছে, মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে, নিঃসন্দেহে কোনটা ঠিক কোনটা ভুল আমরা জানি না, কিন্তু এটা ভাবার নয়, প্রশাসনকে এটা ভাবার নয়। এই লাখ লাখ মানুষের মধ্যে এই যে সন্দেহের যে উদ্রেক, একটা সরকারি হাসপাতালে এই ঘটনা যখন ঘটছে, প্রশাসনিক গাফিলতি নয়, প্রশাসনকে দায় নিতে হবে না। সব্যসাচী, সন্দেহটার জায়গায় প্রশ্নটায় আমি তোমার সাথে একমত, 100 বার সন্দেহ আসতে পারে, তার জন্য কলকাতা পুলিশ সন্দেহজনক অনেক কিছু ঘটেছিল, কলকাতা পুলিশ তার স্টেটমেন্ট সন্দেহজনক অনেক কিছু ঘটেছিল। সন্দেহের জায়গা অনেক, কিন্তু সেই সন্দেহ নিরসন করবে কে? বিরোধী পর ফিরে আসছে। আমার সময় খুব কম, আমি একটাই প্রশ্ন প্রত্যেককে করব, এই অভিযোগ নষ্ট হয়েছে কি না হয়নি সে বিষয়ে তদন্ত সাপেক্ষ, সেদিকে আমরা যাচ্ছি না। সেমিনার রুমে কি সেদিনকে চলছিল, কেন এত জটলা, কিসের সলা পরামর্শ, কেন তারা ছিল ওই সময়, সেগুলো তদন্ত সাপেক্ষ। কিন্তু এই যে সন্দেহের বাতাবরণ, এই সন্দেহের নিরসন করবে কে? প্রত্যেকের কাছে আসবো খুব সংক্ষেপে। দীপঙ্কর দা, বুঝলেন, সন্দেহের নিরসন করার জন্য তো একটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট একটা গাইডলাইন দিয়ে দিয়েছে, সে বিষয়ে তদন্ত হচ্ছে। আমাদের কথা তা নয়, আমাদের কথা 5 দিন ধরে যে কলকাতা পুলিশ আজকে যে স্টেটমেন্ট দিচ্ছে, তাতে বলতে এসে যে আধিকারিক বলছেন তিনি তোতলাচ্ছেন। যখনই সাংবাদিকের, আপনাদের চ্যানেলে সাংবাদিক জিজ্ঞেস করেছে, তখন বলছে যে হসপিটাল বলবে, 2-3 বার বলছে হসপিটালে পরে দেয়। আসলে হসপিটালে পরে দেয়, তাহলে আপনারা ওখানে স্টেটমেন্ট দিচ্ছেন কেন? আর আপনারা কাকে লুকানোর চেষ্টা করছেন, আপনারা কাকে ঢাকার চেষ্টা করছেন? আজকে হঠাৎ করে যদি কাউকে ঢাকার চেষ্টা করা হয়, আপনারা কি আশাবাদী সিবিআই পারবে? দেখুন, সিবিআই পারবে কিনা সেটা সিবিআই এর উপর নির্ভর করে, সময় তাদের বলে দেবে পারবে কি পারবে না। কিন্তু মানে সিবিআই তদন্ত নিয়ে আপনাদের দলে অনেক প্রশ্ন উঠেছে। একদম বাবা, আমরা তো বলছি তো যে সিবিআই পারবে কি পারবে আগামী দিন দেখা যাবে। কিন্তু এই 5 দিনের যে ঘটনা, আজকে পুলিশ যে হঠাৎ করে সকালবেলা ভিডিও এখন বিবৃতি দিতে এসছে, আর এতদিন এত ঘটনা ঘটেছে, এইভাবে কালকে যে একজন প্রতিবাদীকে শ্লীলতাহানি করা হলো, এই পুলিশই করলো, পুলিশ তা নিয়ে আজকে একটা কথা বললো না কেন? বলুক তো, কেন আইসি কি করে শ্লীলতাহানি করে একজন প্রতিবাদীকে? খুব সংক্ষেপে সমর্থন করে কি? আইন এবং প্রশাসন যা আছে তার উপর ভরসা রাখাটাই স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কাছে একটাই অপশন আছে, তখন অপশন নেই। কিন্তু যা যা ঘটনা ঘটেছে এবং সিরিজ অফ অ্যাক্টিভিটিসের মধ্যে যেভাবে দেখা গেছে যে সন্দেহজনক অনেক কিছু তৈরি হয়েছে, তাই স্বাভাবিক সাধারণ মানুষের সন্দেহ জায়গাটাই ন্যায্য। কিন্তু এবার যদি সত্যিকারের তদন্ত চায় প্রশাসন, রাজ্যের প্রশাসন হতে পারে, কেন্দ্রীয় সরকার হতে পারে, যেই হতে পারে, তাহলে তাদেরকেই সেই সন্দেহটা সরিয়ে দিয়ে এর সত্যি ঘটনার উদ্ঘাটন করতে হবে এবং দোষীকে শাস্তি দিতে হবে। এর পাশাপাশি আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে মানুষের যে আন্দোলন, যে জনগণের যে আন্দোলন, এই আন্দোলনের চাপে পড়েই কিন্তু আজকে এই জায়গায় সরকার আসতে বাধ্য হয়েছে। তাই এই আন্দোলন চলবে, আমার মনে হয় মানুষ আগামী দিনে জিতবে। প্রথমত যে আমাদের আমি বলি, তোমরা দুজন তো বললে চুপ করে শুনলাম, বলছি যারা যে বা যারা, হ্যাঁ আমরা জানি কারা রাস্তায় থাকবে, বাইরে থেকে বহিরাগতরা থাকবে এবং একটা অরাজকতা সৃষ্টি করার জন্য হবে না, ওইসব নৈরাজ্য হবে না, অলরেডি অ্যারেস্ট 2 জন বিজেপি। আমি বলছি যে বা আমাদের মূল লক্ষ্য ছিল এই ঘটনার সাথে যে বা যারা দোষী তাদের শাস্তি পাচ্ছে। এইবার সেইটা এখন পিছনে চলে গেছে, এখন চলে আসছে অন্য সমস্ত কিছু, জামাতের স্লোগান চুরি করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটা
সামনে চলে এসছে। দোষীদের ফাঁসির দাবি নেই, দোষীদের ফাঁসির দাবি নেই। মুশকিল হলো এর জন্য এরা এখন এই জামাতরা যারা বাংলাদেশে ওই ঘটনা ঘটেছে তারাই এখন ওই তারা এখন আমরা ভিডিও প্রকাশ করে দিয়েছি, ভিডিও প্রকাশ করে দিয়েছি, দুজন অ্যারেস্ট হয়েছে বিজেপির দুজন অ্যারেস্ট, বিজেপির দুজন অ্যারেস্ট হয়ে গেছে আজকে। আগামীকাল কি হবে আমরা জানি, কোন ছাত্র যাদের নিজের জন্য যাদের পতাকার উপরে বিশ্বাস নেই। আচ্ছা আমার না না এবারে না না আচ্ছা প্লিজ আমার সময় একদমই শেষ। ডক্টর বিশ্বাসকে দিয়ে শেষ করবো। ডক্টর বিশ্বাস, দেখুন, সত্য উদ্ঘাটন আমরা চাই, রহস্য ভেদ করা দরকার। তবে একই সাথে একটা বলবো, একজন পুলিশ অফিসার যেভাবে বলছিলেন, অনেক পুলিশ অফিসারের সাথে আমি কথা আমরা দেখছিলাম তাদের প্রোগ্রাম, এখানে যেন মনে হলো একটা বায়াসড ওপিনিয়ন নিয়ে কথাবার্তাগুলো বলছে। আরেকটা কথা, সেমিনার রুমে অ্যাটল মার্ডার হয়েছিল কিনা আমার এখন সন্দেহ। হ্যাঁ আচ্ছা কোথাও করে এনে রাখা হয়েছিল। আচ্ছা, অর্থাৎ অন্য কোথাও করে এটা যদি হয় এইটা তো এখন ক্রাইম সিন কোনটা ছিল সেটা তো সিবিআই বলবে। আসলে গোটা বিষয়টা যত সময় এগোচ্ছে, না প্লিজ আমাকে শেষ করতে হবে, আমাকে শেষ করতে, আমার সময় শেষ, একদম শেষ। যত সময় এগোচ্ছে একের পর এক তথ্য সামনে আসছে, একের পর এক গোটা বিষয়টা আরো কিরকম যেন সন্দেহের কালো মেঘ আরো জাঁকিয়ে বসছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আন্দোলন হচ্ছে, রাজনৈতিক আন্দোলন হচ্ছে। কালকে নবান্ন অভিযানের দিকে অবশ্যই নজর থাকবে, কিন্তু ঘটনাটা কি, কারা দায়ী, সেই দিকে সিবিআই তদন্ত কোন পথে, সেই দিকে নজর সবার প্রথমে থাকবে। আপাতত এই পর্যন্ত, সঙ্গে থাকুন 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।